বাংলাদেশ ভারত দুই দেশের কূটনৈতিক চ্যানেলে এখন চরম উত্তেজনা চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গেল 15 বছরের সম্পর্কে ভাটা পড়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনা এবার নিয়েছে নতুন মোড়। ভারতের সেনাবাহিনীকে দৌড়ের উপর রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ তো দিবেই, তার সাথে সেনা সদস্যও পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে একটি সামরিক ডিল হয়েছে, আর এতে করে কান্নাকাটি শুরু হয়ে গেছে ভারতের। ভারত বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে স্থবির করার স্বপ্ন দেখছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শত্রুদের ঘুম কেড়ে নেবে বাংলাদেশের মিসাইল। ভাবছেন বাংলাদেশ কোথায় থেকে পেল এত শক্তিশালী মিসাইল? আঞ্চলিক প্রতিরক্ষার দিক বিবেচনা করে কতটা শক্তিশালী এই মিসাইল? চলতি বছরে বাংলাদেশের সামরিক ভান্ডারে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক মিসাইল সিস্টেম টাইগার মিসাইল, যা শত্রুদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এটি কেবল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বাড়ায়নি, বরং সামরিক দৃষ্টিকোণ থেকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার চিত্রকেও পাল্টে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের সেনাবাহিনী খুব শিগগিরই বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করবে। এই খবরে নয়াদিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। এবার ধরা খেল হাসিনার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মদখোর নারী লিপ্স দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ 20 কোটি টাকা ব্যয়ে বঙ্গভবনে নির্মাণ করেছিলেন সুইমিং পুল ও একান্ত সময় কাটানোর জন্য গোপন কক্ষ। বিতর্কিত মডেল ও নায়িকাদের দিয়ে বঙ্গভবনের রীতিমতো জলসাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, ভারতকে 3 সাইড থেকে আক্রমণ করে বসেছে 3টি দেশ। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে কিন্তু চরম লেভেলের ভুল করে বসেছে ভারত, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলেন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। ঘুম কেড়ে নেবে বাংলাদেশের মিসাইল। ভাবছেন বাংলাদেশ কোথায় থেকে পেল এত শক্তিশালী মিসাইল? আঞ্চলিক প্রতিরক্ষার দিক বিবেচনা করে কতটা শক্তিশালী এই মিসাইল? চলতি বছরে বাংলাদেশের সামরিক ভান্ডারে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক মিসাইল সিস্টেম টাইগার মিসাইল, যা শত্রুদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এটি কেবল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বাড়ায়নি, বরং সামরিক দৃষ্টিকোণ থেকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার চিত্রকেও পাল্টে দিয়েছে। তুর্কি প্রতিরক্ষা সংস্থা রকেট সায়েন্সের এই শক্তিশালী মিসাইল 120 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এটি শুধু পাল্লার দিক থেকে শক্তিশালী নয়, বরং এর অত্যাধুনিক গাইডেড মিসাইল প্রযুক্তি শত্রু বাহিনীর জন্য এক ভয়ঙ্কর অস্ত্র। টাইগার মিসাইলের অসাধারণ বৈশিষ্ট্য হলো এর পাল্লা। 120 কিলোমিটার পর্যন্ত পৌঁছানো এই মিসাইল বাংলাদেশকে দেবে কৌশলগত সুবিধা। এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শত্রুদের আতঙ্কের কারণও বটে। তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। 120 কিলোমিটার রেঞ্জের এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম শত্রুর অবস্থান নির্ণয় করে দ্রুত ও সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম। টাইগার মিসাইল সিস্টেমে একটি মোবাইল প্ল্যাটফর্ম স্থাপিত, যা দ্রুত স্থানান্তরযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এটি একযোগে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা শত্রুপক্ষকে বিচলিত করতে সক্ষম। এই মিসাইল সিস্টেম যুক্ত হওয়া বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রমাণ করে এবং ফোর্সেস গোল 2030 আওতায় দেশের সামরিক শক্তির উন্নয়নের একটি বড় পদক্ষেপ। এটি মূলত ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে উন্নত জিপিএস এবং লেজার গাইডিং সিস্টেম, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সহায়তা করে। টাইগার মিসাইল কেবল বাংলাদেশের সুরক্ষা নয়, আঞ্চলিক প্রতিরক্ষায়ও ভূমিকা রাখতে সক্ষম। প্রতিরক্ষায় শক্তি বাড়ানোর পাশাপাশি দেশের সক্ষমতা বিশ্বব্যাপী তুলে ধরার মাধ্যম হিসেবেও কাজ করছে এই মিসাইল। তাই প্রতিরক্ষার দিক থেকে টাইগার মিসাইল নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় শক্তি। ভারতের সেনাবাহিনীকে দৌড়ের উপর রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ তো দিবেই, তার সাথে সেনা সদস্যও পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে একটি সামরিক ডিল হয়েছে, আর এতে করে কান্নাকাটি শুরু হয়ে গেছে ভারতের। ভারত বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে স্থবির করার স্বপ্ন দেখছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গত 17 বছর ভারত তাদের সেনাবাহিনী দ্বারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করে রেখেছিল। এমনকি বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের সেনাবাহিনীর কাছে আনুগত্য স্বীকার করতে বাধ্য করে রেখেছিল। বলতে পারেন যে একরকম নতি স্বীকার করার মতো অবস্থা তৈরি হয়েছিল। অপরদিকে ভারতের বড় বড় সামরিক অফিসাররা বাংলাদেশে আসার পর তাদেরকে গার্ড অব অনার, এমনকি অন্যান্য বড় বড় সামরিক উপাধি এবং অন্যান্য বড় বড় পুরস্কার দিতে বাধ্য করা হয়েছে। বলতে পারেন যে ভারতের সামরিক কর্মকর্তাদের কাছে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদেরকে চুনোপটি করে রাখা হয়েছে। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রেক্ষাপট
প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে গেছে। এখন ভারতীয় সামরিক কর্মকর্তা কিংবা সেনাবাহিনীকে দৌড়ের উপর রাখতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। এই গত 17 বছর ভারত চেয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের আন্ডারে রাখতে, অর্থাৎ তারা যেভাবে বলবে সেভাবে কাজ করতে। কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে পাকিস্তানের আদলে তৈরি হতে, অর্থাৎ পাকিস্তানের সাথে একাকার হয়ে যেতে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী মানেই পাকিস্তান সেনাবাহিনী, আবার পাকিস্তান সেনাবাহিনী মানেই বাংলাদেশ সেনাবাহিনী। এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে। আপনারা হয়তো খেয়াল করলে একটি জিনিস স্পষ্ট দেখতে পাবেন, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছে, এমনকি সেনা সদস্য পাঠিয়েছে। ঠিক একই কাজ করেছে ইসরায়েলকে সামরিক সহায়তার পাশাপাশি তাদের সৈন্যও দিয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সৈনিক দিয়েও সহায়তা করবে পাকিস্তান। শুধু যে পাকিস্তানি দিবে ব্যাপারটা এমন নয়, এক্ষেত্রে কিন্তু চীনেরও পরিকল্পনা একই। বাংলাদেশকে সৈনিক দিয়ে সহযোগিতা করবে চীনও। এমন পরিকল্পনাই করছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি দেশ। কারণ এই তিনটি দেশের মধ্যে ভূরাজনৈতিকভাবে অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামরিক কোনো উত্তেজনার কোনো প্রশ্নই নেই। শুধু ভারতকে কাউন্টার করার জন্য চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়ে এই উপমহাদেশের নতুন একটি জোট তৈরি করছে। রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত মজবুত। সুতরাং চীন এবং পাকিস্তান যদি বাংলাদেশকে পারমাণবিক বোমা তৈরি করতেও সহযোগিতা করেন, সেক্ষেত্রে কিন্তু রাশিয়ার কোনো আপত্তি থাকবে না। তবে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি থাকতে পারে, কিন্তু বাংলাদেশ যদি ভূরাজনৈতিক খেলা এমন ভাবে খেলে, যুক্তরাষ্ট্রকে কেয়ার না করে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে, তাহলে কিন্তু চীন এবং পাকিস্তান বাংলাদেশকে পুরোপুরি সাপোর্ট দিবে। তবে এখন হয়তো বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো সেরকম ইচ্ছা নেই, তবে ভবিষ্যতে তৈরি করবে এমন পরিকল্পনা মাথায় রাখবে। মোট কথা, ভারতের মতো এমন একটি দেশের সাথে চোখে চোখ রেখে এবং যদি সরাসরি শত্রুতে পরিণত হয় বাংলাদেশ, তাহলে অবশ্যই বাংলাদেশের সামরিক সক্ষমতা আরো অনেক বৃদ্ধি করতে হবে এবং ভারতের পারমাণবিক অস্ত্রের বিপরীতে বাংলাদেশকেও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে হবে। তা না হলে ভারত যদি কখনো বাংলাদেশের উপর আক্রমণ করে বসে, তাহলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে চীন এবং পাকিস্তানের দিকে। এই সকল দেশ বাংলাদেশকে সহযোগিতা করলো কিনা সেই দিকে, কিন্তু এটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি ঝুঁকিপূর্ণ কাজ হবে। 1971 সাল থেকে এখন 2024 সাল, এর মধ্যে অতিবাহিত হয়েছে 53 বছর। এই 53 বছর পর পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে আসছে, আর এই কারণে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে। পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশে আসবে, এর প্রধান লক্ষ্য হলো যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী তার ট্যাকেল দিবে। বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধে লড়বে পাকিস্তানি সামরিক বাহিনী। পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, আর এ ব্যাপারে বাংলাদেশও পুরোপুরি প্রস্তুত। দেখুন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে আসবে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে। প্রথম ধাপে এই প্রশিক্ষণটি সম্পন্ন হবে ময়মনসিংহের মোমেন শাহী সেনাঘাঁটিতে। প্রথম পর্বের এই প্রশিক্ষণটি চলবে প্রায় 1 বছর পর্যন্ত। বাংলাদেশের 10টি কমান্ডকে এই প্রশিক্ষণ দিবে পাকিস্তানি সেনাবাহিনী। দেখুন, পাকিস্তান সেনাপ্রধানের পক্ষ থেকে গত নভেম্বর মাসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে একটি প্রস্তাব করেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে তারা প্রশিক্ষণ দিতে রাজি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন। নভেম্বর এবং ফেব্রুয়ারি এর মধ্যবর্তী সময় মাত্র 3 মাস পরেই বাংলাদেশে আসছে পাকিস্তানি বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিবে। পাকিস্তানি সেনাপ্রধানের পক্ষ থেকে বলার পরই রাজি হয়ে গেল বাংলাদেশ। তাতে প্রমাণ হচ্ছে যত দ্রুত সম্ভব ভারতকে দেখে নিতে চায় পাকিস্তান এবং বাংলাদেশ। গত 17 বছর শেখ হাসিনার আমলে বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে ভারত, এবং ভারত এবং বাংলাদেশ মিলে পাকিস্তানকে দেখে নিয়েছিল এই 17 বছর। কিন্তু এখন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে দেখে নেবে ভারতকে, অর্থাৎ সমীকরণটি পুরো উল্টে গেল। আর এই কারণে ভারত কিন্তু এখন ভয় পাচ্ছে, কারণ তারা কিন্তু কাউন্টার হয়ে যাবে। দেখুন, পাকিস্তান এবং চীন কিন্তু এতদিন একত্রে কাজ করেছে, তাদের মধ্যে একটি সুসম্পর্ক ছিল, বিশেষ করে সামরিক ক্ষেত্রে। অপরদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সুসম্পর্ক ছিল, যার ফলে কিন্তু এই উপমহাদেশে পাকিস্তান চীন জোট, তার বিপরীতে বাংলাদেশ ভারত জোট একটি ব্যালেন্স ছিল। কিন্তু বর্তমানে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একত্র হওয়ার ফলে ভারতের সেই ব্যালেন্সটা হারিয়ে গেছে। এখন বর্তমানে ভারত পুরোপুরি ভারসাম্যহীনতায় ভুগছে এবং তারা পুরোপুরি ব্যালেন্স হারিয়ে ফেলেছে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই শক্তিশালী জোটের সঙ্গে টক্কর দেওয়ার তেমন সামর্থ্য নেই এখন ভারতের। আর এর ফাঁকে অতি দ্রুত সময়ের মধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কয়েকটি সামরিক ডিলও হয়েছে, এবং তার সাথে সাথে চীনের সাথেও বাংলাদেশের সামরিক ডিল হয়েছে। আবার যুক্তরাষ্ট্রের সাথেও সামরিক ডিল হয়েছে, তার পাশাপাশি তুরস্কের সাথেও হচ্ছে সামরিক ডিল। অর্থাৎ গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের সাথে বাংলাদেশ সামরিক সম্পর্ক গড়ে ফেলেছে। স্বৈরাচার হাসিনা পতনের পর অল্প সময়ের মধ্যেই সম্পর্ক তৈরি করে ফেলেছে। বাংলাদেশের এসব পদক্ষেপ দেখার পর ভারত ব্যাপক চিন্তায় পড়ে গেছে। দেখুন, বাংলাদেশের সামরিক সক্ষমতা হঠাৎ করে পরিবর্তন করা হচ্ছে শুধুমাত্র ভারতকে টার্গেট করে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এতটাই উত্তেজিত হয়েছে, সামরিক উত্তেজনার পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা, ব্যবসা বাণিজ্যেও সেই উত্তেজনার প্রভাব দেখা যাচ্ছে। ভারতীয় বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া শুরু করেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই অপবাদ দিয়ে ভারতীয় বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তার পাশাপাশি ভারত থেকে আমদানিকৃত বাংলাদেশের সকল পণ্য তারা কাট করে দিচ্ছে। দেখুন, দিল্লিতে অবস্থানরত অটো পার্টস কোম্পানিগুলো জানিয়েছে তারা বাংলাদেশে আর কোনো প্রকার গাড়ির পার্টস বিক্রি করবে না। দিল্লিতে প্রায় 20,000 এরকম দোকান রয়েছে, তার মধ্যে 2,000 দোকান সরাসরি বাংলাদেশকে সকল পার্টস সরবরাহ করত। তারা এখন আর বাংলাদেশে কোনো পার্টস সরবরাহ করবে না। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই তকমা দিয়ে
তারা মনে করেছে বাংলাদেশে যদি গাড়ির পার্টস বিক্রি না করে তাহলে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়বে। তারপর বাংলাদেশ হাত পা ধরে ভারতের কাছে ক্ষমা চাইবে, বাংলাদেশের কাছে পার্টস বিক্রি করার জন্য আকতি মিনতি করবে। কিন্তু বিষয়টি বাস্তবে এমনটা মনে হয় হবে না, কারণ এর বিকল্প অতি শীঘ্রই বাংলাদেশ খুঁজে নেবে। দেখুন, নিজের পায়ে দাঁড়াতে হলে, স্বয়ংসম্পূর্ণ হতে হলে আপনাকে অবশ্যই পরনির্ভরতা কমাতে হবে। এটাই কিন্তু বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ। তারা অন্য একটি বিকল্প ব্যবস্থার ফাঁকে করে নেবে। দেখুন, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন পার্টস, এগুলো কিন্তু বিদেশ থেকে আনলে দেশ কিন্তু কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণ হবে না। দেশের প্রযুক্তি কখনোই উন্নত হবে না, যার কারণে নিজ দেশেই কিন্তু তৈরি করতে হবে। এই সুযোগে কিন্তু বাংলাদেশকে বাহির থেকে প্রযুক্তি নিতে হবে, যেমন চীন এবং পাকিস্তান থেকে নিতে হবে। প্রয়োজনে চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করতে হবে। তারপর বাংলাদেশ ধীরে ধীরে সেই প্রতিষ্ঠানগুলোর সহায়তায় দেশেই সেগুলো তৈরি করতে পারবে। দেখুন, বাংলাদেশ নিজ দেশে যতদিন পর্যন্ত যে সকল গাড়ির পার্টস তৈরি করতে না পারবে, সমরাস্ত্র তো আরো হাই টেকনোলজি, তাহলে তারা সেগুলো তৈরি করবে কিভাবে? তাই বাংলাদেশকে আগে সকল প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে হবে, তাহলেই দেশেও সমরাস্ত্র তৈরি করা সম্ভব হবে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে টানা 2 মেয়াদে 10 বছর এবং 2013 সালের আগে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ থাকাকালীন ও তার মৃত্যুর পর কিছুদিন সব মিলিয়ে 10 বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 2017 সালে গণপূর্ত অধিদপ্তর 20 কোটি টাকা ব্যয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জন্য একটি এক্সক্লুসিভ সুইমিং পুল নির্মাণ করে। সুইমিং পুলের পাশে পোশাক পরিবর্তনের জন্য 2টি কক্ষ নির্মাণ করা হয়। আর এতে করে দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত বঙ্গভবনের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ স্থাপত্যবিদদের। তাদের মতে, বঙ্গভবন হচ্ছে সরকার ঘোষিত একটি পুরাকীর্তি। এর মূল নকশায় সুইমিং পুল নেই। নতুন করে সুইমিং পুল নির্মাণের ফলে ইতিহাস ঐতিহ্য এবং মূল নকশার লঙ্ঘন হয়েছে। বঙ্গভবনের হিসাব বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ার বিশেষ তদারকিতে সুইমিং পুল নির্মাণ ব্যয় দ্বিগুণেরও বেশি করা হয়েছে। তার পরিকল্পনা অনুযায়ী আব্দুল হামিদ পরিবারের বিনোদনের জন্য বঙ্গভবনের মূল ভবনের পেছনে রাতযাপনের কক্ষ সহ সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের ব্যয় প্রথমে 8 কোটি টাকা ধরা হলেও পরে তা বাড়িয়ে প্রায় 20 কোটি টাকা করা হয়। এই প্রকল্পে সরকারের অতিরিক্ত 12 কোটি টাকা ওই সময়ে বঙ্গভবনে গড়ে ওঠা সম্পদ বড়ুয়া সিন্ডিকেট হাতে নিয়েছে। দীর্ঘ সময় থাকার সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে তিনি ব্যবহার করেছেন নিজের বাসা বাড়িতে মতো। বঙ্গভবনকে রীতিমতো জলসাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ। তার আমলে বঙ্গভবনের কিছু পদস্থ কর্মকর্তা লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে কর্মচারীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর অফিসিয়াল কার্যক্রম শুরু করতেন তিনি। সে সময় তার একান্ত ঘনিষ্ঠ কর্মকর্তা ছাড়া আর কেউ কার্যালয়ে অবস্থান করতেন না। রাত 11টার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে বসত মদের আসর, যেখানে প্রতিদিনই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান হারুনুর রশিদ ও তার ঘনিষ্ঠরা উপস্থিত থাকতেন। বিষয়টি নিয়ে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হলেও তা আমলে নেওয়া হয়নি ওই সময়। সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের পর থেকেই বঙ্গভবন রীতিমতো জলসাঘরে পরিণত হয় বলেও জানান কর্মচারীরা। একজন কর্মচারী জানান, পুলিশের বিতর্কিত কর্মকর্তা ডিবি হারুন যে রাতে আসতেন, সঙ্গে মডেল কিংবা নায়িকা নিয়ে আসতেন। তার বেপরোয়া আচরণে আমরা ভয় থাকতাম। বঙ্গভবনের মূল নকশার পরিবর্তন এনে সুইমিং পুল নির্মাণে বিগত আওয়ামী লীগ সরকার ওই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনিয়মের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য ধ্বংস করা করেছে বলে জানান গণপূর্ত মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, বঙ্গভবন দেশের ঐতিহ্য ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই প্রাসাদটি প্রথমে ব্রিটিশ ভারতের ভাইসরয়ের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। 1947 থেকে 1991 সাল পর্যন্ত এটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান ছিল। 1971 সাল থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে বিধি বহির্ভূতভাবে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি বলেন, সুইমিং পুল নির্মাণে ব্যয় হওয়া পুরো অর্থের অডিট করা এবং অনিয়ম যা অর্থ আত্মসাতের ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। বিদেশি চিকিৎসার নামে প্রতি বছর অক্টোবর মাসে সপরিবারে প্রমোদ ভবনে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত 3 বছর একটানা অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশে চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে 2020 সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওই সফরে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম। এরপর 2021 সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 12 দিনের ব্যয়বহুল ওই সফরেও তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন।
এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খ্যাত আব্দুল হামিদ, অথচ আওয়ামী লীগের দ্বারা রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীর পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন। অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনের কোনো সাড়া দেননি। অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে 2018 সালের রাতের ভোটে নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ। জানা যায়, জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ 2018 সালের রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা করেন। অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নের নীল নকশা প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশীলব হলেন এই আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ। রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেহাই পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভির এই দাবি শতভাগ সত্যতা প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে বাদারীপুরের খুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোঠার এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বাংলাদেশের সীমান্তে নতুন একটি দেশ তৈরি হয়ে যাচ্ছে এবং এই দেশটি কোনো সাধারণ দেশ নয়। একটি বিশৃঙ্খলাপূর্ণ অঞ্চল, গোলযোগপূর্ণ একটি ভূমি, এবং এখানে এখনো পর্যন্ত যারা যুদ্ধ করছে কিংবা যারা একটি দেশ প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে, তাদের যে রাজনৈতিক অভিলাষ, তাদের যে মিশন এবং ভিশন, তাদের যে সামরিক প্রশিক্ষণ, অস্ত্র শস্ত্র, প্রায় সকল কিছুই বাংলাদেশের জন্য মহাবিপদের কারণ। এর কারণ হলো আমাদের দেশে যে প্রায় 15 লাখ রোহিঙ্গা এই মুহূর্তে আশ্রয় লাভ করেছে জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের বদান্যতায়। এরা মূলত এই আরাকান যে রাজ্য, এখান থেকে তারা বিতাড়িত। যারা বিতাড়িত করেছে উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী মিলিশিয়া। সেই উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী মিলিশিয়া যারা আছে, তারা এই ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে মেরে কেটে পিটিয়ে পাটিয়ে তারা বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। এখন এই যে মুসলিম রোহিঙ্গাদেরকে রক্ষা করার জন্য যে অং সান সু চির যে সরকার, তারা ওই মুহূর্তে আসলে চেষ্টা করেনি। এই কারণ হলো উগ্র এই বৌদ্ধ ভিক্ষুদের বিরুদ্ধে বা বৌদ্ধ ভিক্ষুদের যে মিলিটারি শাখা, সামরিক শাখা, মিলিশিয়া বা গেরিলা বাহিনী, তাদের সঙ্গে আসলে তারা কখনো ওই সময়টাতে কনফ্রন্টেশনে যেতে চায়নি। নেপিদো সরকার মানে মায়ানমার সরকারের যে সামরিক বাহিনী, তারাও চায়নি, আর রাজনৈতিক উইংস অং সান সু চি চায়নি। ফলে যেটিকে এথনিক ক্লিনজিং বলা হয়, অর্থাৎ একটি জাতিগোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য যে সামরিক অত্যাচার, সেই সামরিক অত্যাচার এতটা নির্মম এবং নিষ্ঠুরভাবে এই আরাকানে চালানো হয়েছে এবং সেখানে কত লাখ লোক যে মারা গিয়েছে তার কোনো ইয়ত্তা নাই। যেখানে পালিয়ে বাংলাদেশে চলে এসেছে প্রায় 12 লাখের মতো, আর আগেও 3 লাখের মতো ছিল, সকলে 15 লাখ যারা ইসলাম ধর্মাবলম্বী। অন্যদিকে এই যে বৌদ্ধরা মুসলমানদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণে তারা এখানে অনেকটা হোমোজিনিয়াস হয়ে যায়, একক কর্তৃত্বের মালিক হয়ে যায়, এবং তারা তখন দ্বিতীয় দফাতে এসে সরাসরি সামরিক জান্তার সঙ্গে লড়াই শুরু করে। এবং তাদের এই লড়াইয়ে ব্যাংককে যে তাদের সংগঠন আছে, অর্থাৎ থাইল্যান্ডে তাদের যে সংগঠন আছে, তারা অস্ত্র দেয়, অর্থ দেয়। ভিয়েতনামের থেকে তারা অস্ত্র পায়, লাওস থেকে তারা অস্ত্র পায়, সাহায্য পায়। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে চীন সরকার মূলত যাকে বলা হয় নেপিদো সরকারকে, অর্থাৎ মায়ানমারের সামরিক জান্তাকে বাঁচিয়ে রেখেছে, তারা সেই মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই যে আরাকান আর্মি, তাদেরকেও টাকা দিতে থাকে। তো এখানে 3 থেকে 4টি গ্রুপ এখনো পর্যন্ত যুদ্ধরত। সেখানে মায়ানমারের সেনাবাহিনী ভার্সেস আরাকান আর্মি। আরাকান আর্মির
সাথে আবার রোহিঙ্গা সালভেশন আর্মি আছে, মুসলমানদের একটা সংগঠন, তারা এখনো সেখানে যুদ্ধ করছে। এবং আরাকান আর্মি বলে থাকে যে এই মুসলিম যে সালভেশন আর্মি এদেরকে আবার ভারতও সহযোগিতা করছে, আবার শেখ হাসিনার জামানাতে শেখ হাসিনা সরকার এদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। এর বাইরে আরো কয়েকটি ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, ছোট্ট একটি এলাকা, কিন্তু এইভাবে সেখানে তারা পরস্পর যুদ্ধ করছে। মূল যে আরাকান রাজ্য সেখানে যুদ্ধ এখনো থামেনি, কিন্তু বাংলাদেশের সঙ্গে যে প্রায় 270 কিলোমিটার সীমান্ত, এই সীমান্তের যে চৌকিগুলো আছে এখানে মায়ানমারের যে কেন্দ্রীয় সরকারের যে আধিপত্য ছিল সেটিকে তারা ধ্বংস করে দিয়েছে, তাদেরকে তাড়িয়ে দিয়েছে এবং সেই জায়গাগুলো দখল করেছে আরাকান আর্মি। ফলে এখন আমাদের সঙ্গে রীতিমতো বন্ধুত্ব করতে হলে আরাকান আর্মির সঙ্গে করতে হবে, যুদ্ধ করতে হলে আরাকান আর্মির সঙ্গে করতে হবে। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আরাকান আর্মির সঙ্গে চীন যেভাবে সম্পর্ক গড়ে তুলেছে এই অল্প 2 মাসের মধ্যে, ভারত একই অবস্থা করেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা নিতে পারিনি। দ্বিতীয়ত, বাংলাদেশে যে 12 লাখ রোহিঙ্গা রয়েছে একেবারে নতুন, যারা বিভিন্ন যে ক্যাম্পগুলোতে আছে, বন্দী অবস্থায় আছে, আর 3 লাখ রোহিঙ্গা যারা আমাদের এই সমাজে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকাতে মিশে গিয়েছে। তো এদের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক হলো একেবারে দা কুমড়া। তো আরাকান আর্মির উপরে যারা আক্রমণ চালিয়েছে, যেটা রোহিঙ্গা সালভেশন আর্মি, তারা অনেকে সে আরাকানে আছে, আবার অনেকে বাংলাদেশে চলে এসেছে এবং এই রোহিঙ্গাদের সাথে মিশেছে এবং এখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে তারা মাঝে মধ্যেই গোলাগুলি করছে। এটি নিয়ে সেই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। এখন গেল এই এক পার্ট। 2 পার্ট হলো যে আরাকান আর্মি মূলত বাংলাদেশের প্রতি যতটা না বিক্ষুব্ধ তার চেয়ে বেশি বিক্ষুব্ধ হলো ভারতের প্রতি। এর কারণ হলো সেখানে ভারত একটা প্রকল্প চালু করেছে, কালাধান প্রকল্প, আর এই প্রকল্পটি চীনের বিরুদ্ধে। তো তারা চীনকে বন্ধু হিসেবে নিচ্ছে এবং ভারতকে বন্ধু হিসেবে নিচ্ছে না। ফলে এই আরাকান আর্মি তাদের পরবর্তী টার্গেট হলো ভারত সীমান্তে তাদের যে সকল বন্ধু রয়েছে বা অপরদিকে যে সকল জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে একত্র করে তাদের সীমানা বৃদ্ধি করা। কাজেই ভারত এখানে তাদের যে বিরোধটি বাংলাদেশের দিকে ঠেলে দিতে চাচ্ছে এবং প্রয়োজনে তাদের সেই বিপত্তি এড়ানোর জন্য আরাকান আর্মিকে অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, দরকার হলে বাংলাদেশের উপরে তারা নতুন করে একটা চাপ সৃষ্টি করার জন্য প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছে। তো এই যে একটা নতুন রাষ্ট্র সেখানে তারা গঠন করার জন্য, আরাকান আর্মি গঠন করার জন্য যে চেষ্টা চালাচ্ছে, এটি একেবারে 100টা যদি আপনি উপকরণ ধরেন, 100টা উপকরণের মধ্যে 100টা উপকরণই বাংলাদেশের বিরুদ্ধে। কোথায় যাবেন আপনি? এই গেল এক। 2 নম্বর হলো যে এই নতুন রাষ্ট্রটিকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা বিস্ফোরণমূলক বক্তব্য দিয়েছিলেন। সেটি হলো পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম এবং এই আরাকান, এই এলাকাকে নিয়ে পশ্চিমারা তারা একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চাচ্ছে এবং সেই খ্রিস্টান রাষ্ট্রটি 2টো ভাগে বিভক্ত হতে পারে। অর্থাৎ আরাকানদের একটা বৌদ্ধ রাষ্ট্র থাকবে আর বাংলাদেশের পার্টে ভারতের কিছু অংশ নিয়ে সেখানে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে, এরকম একটা কথা তিনি বলেছিলেন। এবং সেই রাষ্ট্রটি হবে অনেকটা ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে যাওয়া যেটা পূর্ব তিমুর, যার প্রেসিডেন্ট কয়েকদিন আগে বাংলাদেশ ভ্রমণ করে গেলেন, সেটির মতো করে। এবং এটি কোনো কল্পকাহিনী নয়, এটি নিয়ে গত 10 বছর ধরেই কিন্তু পাহাড় উত্তপ্ত হয়ে আছে এবং আমাদের সেনাবাহিনী খুব ভালো করে জানে। এবং এই বিচ্ছিন্নতাবাদী গ্রুপরা বিভিন্ন উপগ্রুপে গহীন অরণ্যে, কেউ বাংলাদেশের মধ্যে থেকে, কেউ মায়ানমারের থেকে, কেউ ভারত সীমান্তে থেকে, কেউ বা ব্যাংককে থেকে এই অপতৎপরতা চালাচ্ছে এবং ওখানে পাহাড়িদের মধ্যে সংঘর্ষ, বাঙালিদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে তারা তাদের যে কাঙ্ক্ষিত খ্রিস্টান রাষ্ট্র এটি গঠনের জন্য তারা এগিয়ে যাচ্ছে। এই গেল দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হলো যে আমাদের কক্সবাজার এবং বান্দরবন এলাকাতে বিপুল সংখ্যক বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বসবাস করে। তো পাহাড়ি অঞ্চলে যারা উপজাতি রয়েছেন তারা বেশিরভাগই দরিদ্র, বেশিরভাগই কেবলমাত্র কয়েকটি পরিবার যারা ধনাঢ্য এবং শিক্ষা দীক্ষায় এগিয়ে এসেছে চাকমাদের মধ্যে থেকে। অন্যান্য যে সকল শতাধিক ছোট ছোট জাতিগোষ্ঠী আছে তারা সবাই গহীন অরণ্যে বাস করে, একেবারে নিরহ, দিন আনে দিন খায়। এদের অমানবিক জীবন আপনি না দেখলে বিশ্বাস করবেন না। কিন্তু পাহাড়ে যে সকল বৌদ্ধ সম্প্রদায়ে বসবাস করেন, বিশেষ করে কক্সবাজারে, চট্টগ্রামে, খাগড়াছড়িতে, রাঙামাটি, বান্দরবন, তারপরে বিলাইছড়ি,
এরপরে ঢাকাতে এই বৌদ্ধদের যে একটা বিরাট সংগঠন আছে, তারা সবাই ধনী, শিক্ষিত এবং তাদের যে ইন্টারন্যাশনাল কানেকশন অনেক অনেক বেশি। এবং বাংলাদেশের যারা খ্রিস্টান সম্প্রদায় আছেন, খ্রিস্টান সম্প্রদায়ের চেয়েও বৌদ্ধদের যে সামাজিক বিস্তৃতি, তাদের যে শক্তিমত্তা, এটি অনেক অনেক বেশি। তো কাজেই এই বৌদ্ধরা পরিবর্তিত পরিস্থিতিতে তারা যদি আরাকান আর্মি, যেহেতু ওখানে উগ্র বৌদ্ধ ধর্ম সেখানে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে যাচ্ছে, এবং তাদের সঙ্গে যদি কোনো কারণে তারা যোগ হয়ে যায়, তাহলে আপনি দেখুন বাংলাদেশের বৌদ্ধ, আরাকান বৌদ্ধ, আর ওদিকে চীন তো বৌদ্ধ রাষ্ট্র, তারা বুদ্ধিজমকে প্রমোট করার জন্য করবে না এমন কোনো কর্ম নেই। ফলে দেখুন যে রোহিঙ্গা ভার্সেস আরাকান আর্মি, রোহিঙ্গা ভার্সেস মায়ানমারের সামরিক জান্তা, আরাকান আর্মি ভার্সেস মায়ানমারের সামরিক জান্তা, আরাকান আর্মি ভার্সেস ভারত। আর এই পুরো এলাকা নিয়ে খ্রিস্টান যারা শক্তি, তাদের পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা, তার উপরে বাংলাদেশের বৌদ্ধ, মায়ানমারের বৌদ্ধ এবং চীনের বৌদ্ধরা যদি অন্য কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে আমাদের এই পুরো এলাকাটি কি পরিমাণ একটা অগ্নিগর্ভ পরিবেশ এবং পরিস্থিতিতে পড়তে পারে, সেটা কি একবারও কল্পনা করে দেখেছেন? সীমান্তে রীতিমতো উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, এবং ভারত এমন একটি রাষ্ট্র, তারা তাদের নিজেদের স্বার্থে পারে না এমন কোনো কুকর্ম নেই। এই যে রোহিঙ্গাদের যে সমস্যাটি, তারা যে কোনো মূল্যে তাদের রাষ্ট্রে তারা এটা প্রিভিলেজ দেবে না, অনুপ্রবেশই তাদেরকে করতে দেবে না, তারা যে কোনো মূল্যে রোহিঙ্গাদের সমস্যাটি বাংলাদেশের মধ্যে তারা দিতে চাইবে। যেহেতু বাংলাদেশে এখন একটা দুর্বল সরকার আছে, রাজনৈতিক বিভেদ আছে, বিসংবাদ আছে, তো কাজেই এই রোহিঙ্গার সমস্যাটাকে যদি আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া যায় এবং আমাদের এই যে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি নতুন করে একটা সমস্যা তৈরি করা যায়, তাহলে অন্যান্য যে সকল সীমান্তে ভারতের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে, সেই জায়গাতে বাংলাদেশকে চ্যাপ্টা করা, বাংলাদেশকে সোজা করা, সেটা তাদের জন্য অনেক অনেক সহজ বিষয়বস্তুতে পরিণত হবে। এখন কি বলবো, এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে আমাদের শক্ত পররাষ্ট্রনীতি দরকার। এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী দরকার এবং সেনা নেতৃত্ব দরকার। শুধু বাহিনী হলে হবে না, সেনা নেতৃত্ব দরকার। যোগ্য যোগ্য যারা জেনারেল আছেন, সবার মধ্যে একটা ঐক্যমত্য থাকা দরকার। কিন্তু সেই ঐক্যমত্যের পরিবর্তে এখন জেনারেল ওয়াকারকে কী করে বিপদে ফেলা যায়, তাকে কী করে ক্ষমতাচ্যুত করা যায়, সেনাবাহিনীর মধ্যে কারা আওয়ামী লীগপন্থী, কারা বিএনপিপন্থী, এই সমস্ত ট্যাগ নিয়ে কথাবার্তা হচ্ছে। এরপরে অবসরপ্রাপ্ত যারা সেনা কর্মকর্তা, তারা রাওয়াতে বসে সারাদিন কি চিন্তা ভাবনা করছেন এটা আমি বলতে পারবো না। তবে তারা যে এই রোহিঙ্গাদের সমস্যা নিয়ে সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু করেছেন, এরকম যদি হতো পত্রপত্রিকায় কিন্তু খবর চলে আসতো, কিন্তু সেই কাজগুলো এখনো হচ্ছে না। আর অন্যদিকে সেই যে আমাদের চিকেন নেকগুলো, ফেনী চিকেন নেক, তারপর সেই শিলিগুড়ি চিকেন নেক, এরপর আমাদের যে আসাম সীমান্ত, সিলেট সীমান্ত, বুড়িমারি সীমান্ত, ওই যে যেটা আছে ভোমরা স্থলবন্দর, কুষ্টিয়া সীমান্ত, এই সমস্ত এলাকাতে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক বিরোধগুলো চলছে, সেই বিরোধগুলো নিষ্পত্তি করার জন্য এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি না। উল্টো ভারতের সঙ্গে আমাদের যে যাতায়াত বন্ধ আছে, মুখ দেখাদেখি বন্ধ হওয়ার পর্যায়ে আছে। আমরা শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতকে নোটিশ পাঠিয়েছি, এবং এগুলো নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক স্থাপন করা দরকার, সেটা ভুলে গিয়ে কি করে তাদের সঙ্গে প্রবল শক্তি নিয়ে শত্রুতা করা যায়, আমরা সেই চেষ্টায় রত আছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হেফাজত করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।